ইয়াসফি সবসময় আমাকে জোর করে মেহেদি পরিয়ে দেয়। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। এখন আর আমি খুব একটা মেহেদি পরতে চাই না, আর রং তেমন থাকেও না। কিন্তু ইয়াসফি প্রায় সময় আমাকে জোর করে মেহেদি পরিয়ে দেয়। তো আগের দিন রাতেও সেম মেহেদি পরিয়ে দিচ্ছে। তো আমি বলছি যে, "তুই যে আমাকে এরকম জোর করে মেহেদি পরিয়ে দিস, যখন তোর বিয়ে হয়ে যাবে তখন কী হবে?" তো ইয়াসফি আমাকে বলে যে, "তুমি না আমাকে তোমার পাশের বিল্ডিংটাতে বিয়ে দিবা। যাতে আমি এসে তোমাকে মেহেদি পরায় দিতে পারি। আর আমার শাশুড়ি যদি আমাকে বেশি জ্বালায় তাহলে আমি তোমাকে ডাক দেবো, আম্মু বলে তুমি যেয়ে মহিলার ইচ্ছামতো শান্টিং দিয়ে আসবা।" তো আমি বলি, "না বাবা, কখনো এরকম দোয়া করবি না। আল্লাহ পাক তোকে যেন একটা ভালো পরিবারে, মানে ভালো একটা শ্বশুর-শাশুড়ি হাসব্যান্ডের সাথে থাকার তৌফিক দেয়।" তারপর পরের দিন সকালে আমরা বিক্রমপুরের জন্য গুছগাছ করে নিচ্ছি। মানে বলতে গেলে মোটামুটি পুরা একটা সংসার নিয়েই রওনা দিতে হচ্ছে। তো মানে যখন গুছানোর শেষের পর্যায়ে তো ওর বাবার ফোন আসছে যে, "আমি একবার গাড়ি নিয়ে আসি, আমি তোমাদেরকে গুছিয়ে উঠিয়ে দিই।" তারপর বাবা চলে আসে, আমাদের নিয়ে রওনা দেয়। তারপর ওর ফ্যাক্টরির সামনে নেমে যায় আর আমি বাচ্চাদের নিয়ে একাই রওনা দেই। তো যতই গাড়ি সামনে যাচ্ছে ততই যেন ওদের এক্সাইটমেন্টটা বেড়েই যাচ্ছে, স্বাভাবিক। বাচ্চারা তো এই কয়েকদিন অনেক বেশি মানে মন খারাপ ছিল। এখন যেহেতু ফাইনালি ডিসাইড হইছে যে ওরা যাইতে পারতেছে, তো স্বাভাবিক এক্সাইটমেন্টটা থাকা খুবই মানে ক্যাজুয়াল একটা ব্যাপার। তারপর এখান থেকে আমি আমার ঘরের জন্য কিছু বালতি, মগ আরও কিছু মানে যা লাগে নিয়ে নিলাম। এখান থেকে না খুব মানে রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায়। আসলেই কিন্তু পাওয়া যায়। তারপর আমি আবার রওনা দিয়ে দিলাম আমার বাসার উদ্দেশ্যে। তো যেই দেখি না আমার আরও ২ জায়রাও তার বাচ্চা-কাচ্চা নিয়ে আসছে। স্বাভাবিক, এখন ডিসেম্বর মাস, সবারই পরীক্ষা শেষ হইছে। তো এক জায়গার আসাটা না টোটালি আনএক্সপেক্টেড ছিল। তারপর যেয়ে দেখি ও আসছে। তো খুব ভাল লাগছে। তো রাস্তা থেকে যখন ওর কাজিনরাও মানে ইয়াসফিকে দেখছে, নুসরাইবাকে দেখছে, ওদের চিৎকার চেঁচামেচি, মানে ওদের এক্সাইটমেন্টের যেন শেষ নেই। মানে আমি বলব, আপনি সারা পৃথিবী ঘুরতে পারেন বাচ্চাদের নিয়ে, ইভেন কি রিসোর্টে যেয়েও থাকতে পারেন। কিন্তু এই যে দাদুর বাড়ি বা দাদার বাড়ির যে একটা নারীর টান, এইটার যে আনন্দ, এটা পৃথিবীর আর অন্য কোথাও মানে পাওয়া যায় না। ফিল হয়ই না। তারপর আমি আমার বাসায় চলে আসলাম। তো দেখলাম ভিতরের উঠানে সব চাচারা যেহেতু এখন আলু বুনবে, তো আলুর বীজ, পাতা শুকানো, লার্কি-টার্কি সব ঝামেলা করতেছে। তারপর আমি উপরে চলে গেলাম। উপরে যেয়ে গুছগাছ করে বাসা থেকে যে ভুঁড়ি ভুনা করে নিয়ে আসছিলাম, ডাল আর সাদা ভাত। এই সাদা ভাত, ভুঁড়ি ভুনা আর ডাল দিয়ে দুপুরে খাওয়া শেষ করলাম। এরপর দেখেন বাচ্চারা কীভাবে নেমে গেছে। আমি যে এত চিৎকার চেঁচামেচি করছি, এরা তো উঠবেই না। তো আমিও চলে আসলাম উপরে, কারণ জানি এগুলো শুনবেই না। তারপর আমার চাচা শ্বশুর চলে যাচ্ছে নামাজে, এদিক দিয়ে চাচিও বলতেছে, "এরকম করো না।" না, কে শোনে কার কথা। সন্ধ্যা হয়ে আসছে, এদেরকে কিছুতেই উঠানো যাচ্ছে না। যাক, আমিও না করি না, যেহেতু ঢাকা শহরে বদ্ধ জীবন, আবার তো গেলে সেই মানে রেগুলার বোরিং লাইফ। তো ওরা এখন যেহেতু এনজয় করতেছে, করুক।